এটাই নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো কোন পথে অর্থনীতি, এই বিষয় নিয়ে কথা বলবো সুলতান মাহমুদের সঙ্গে, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। প্রথমেই একটু আসলেই জানতে চাই যে আসলে কোন পথে অর্থনীতি, বাংলাদেশের এই মুহূর্তের অর্থনৈতিক অবস্থা কি? বাংলাদেশের অর্থনীতির অবস্থা যদি আপনি মোদ্দা কথা বলতে চান, যে দেখেন একটি গত 15 বছরের যে চড়াই উতরাই, নানান পরিবেশ পরিস্থিতি, নানান অন্যায় অবিচার দুর্নীতি যেভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তো সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে দেশের রাজনীতি একটি পরিবর্তিত প্রেক্ষাপটে। এবং সেই রাজনীতির সাথে অর্থনীতিকে যদি আপনি বলেন, রাজনীতি যে পথে হাঁটছে অর্থনীতিও কিন্তু তার চেয়ে খুব ভালো পথে হাঁটছে বলে আমি মনে করি না। রাজনীতিকে ফোকাস করে কিন্তু এখন সারা দেশের মানুষ এখন সেটি মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর অর্থনীতিটা আমার কেন যেন মনে হচ্ছে এই সরকারের যে অর্থনীতিতেও যে সমান তালে লক্ষ্য দেবার দরকার ছিল, সেখান থেকে কেন যেন একটু পিছিয়ে পড়ছে বা সেই সমান তালে এগুতে পারছে না। কেন পারছে না? আপনি যদি অল্প কথায় বলেন, আমাদের অর্থনীতি কতগুলো ইন্ডিকেটর আছে, সেই প্রত্যেকটি ইন্ডিকেটর যদি আপনি একটু ডেপথে যেতে চান, তাহলে হাতে গোনা একটি দুটি ইন্ডিকেটর বাদে সবগুলো ইন্ডিকেটর প্রায় নিভু নিভু অবস্থায় রেখে গেছে বিগত সরকার। এবং এই সরকারও সেই জায়গাতে খুব বেশি হাত দিতে পেরেছে বলে গত 5 মাসে আমার কাছে খুব দৃশ্যমান না। কেন দৃশ্যমান না? আপনার অর্থনীতি এখন সবচেয়ে ভালো ইন্ডিকেটর হচ্ছে রেমিটেন্স। আমাদের প্রবাসে যে আমাদের কর্মজীবী যারা আছে, আমাদের রেমিটেন্স আর্নার যারা, আমাদের মানব সম্পদ জনসম্পদ যারা, তারা গত 15 বছরের যে অন্যায় অবিচার, তারা অনেকটা স্লথ হয়ে গিয়েছিল তাদের রেমিটেন্স পাঠাবার ক্ষেত্রে। দুশ্চিন্তা, নানান দ্বিধায় তারা তাদের যে অর্থ প্রবাহের যে জায়গাটা বা রেমিটেন্স প্রবাহের যে জায়গাটা, অবস্থা কি কিছুটা ভালো বলা যায় না? আমি বলছি সেটি তারা স্লথ করে দিয়েছিল। কিন্তু গত 5 মাসে বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেবার পর তাদের ভিতরে কিন্তু একটি নতুন উৎসাহ, উদ্দীপনা, উৎসব দেখা দিয়েছে আমার কাছে মনে হয়েছে রেমিটেন্সের ক্ষেত্রে অন্তত পক্ষে। এছাড়া আপনি যদি ইনফ্লেশন দেখেন, আমার কোথায় গিয়ে ছুঁয়েছে আমার ইনফ্লেশন, আপনি যদি আমার ব্যাংকিং খাতের অবস্থা দেখেন, ব্যাংকিং খাতে যিনি নিয়ন্ত্রক তিনিই বলে ফেললেন যে 10টি ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। তো যিনি দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক, যিনি বলবেন যে ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো, তিনি যে কোনো কারণেই হোক তিনি বললেন যে দেউলিয়া হয়ে যাচ্ছে। তো যখন নিয়ন্ত্রক যখন বলে দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশের মানুষের মধ্যে, দেশের অর্থনীতি, ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে বড় ধরনের একটি ভীতি, শঙ্কা ছড়িয়ে পড়েছে। সরকার চেষ্টা করেছে, এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যিনি অর্থ উপদেষ্টা, উনি সেই ওনার দীর্ঘ এই আর্থিক খাতের যে অভিজ্ঞতা, সেটিকে কাজে লাগিয়ে উনি চেষ্টা করেছেন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার। এবং এই 6টি ব্যাংককে টাকা দিয়েছে, প্রায় 22,500 কোটি টাকার মতো টাকার সাপোর্ট দিয়েছে। এবং যদি না দিত তাহলে একটি বড় ধরনের রণক্ষেত্রের জায়গা তৈরি হতো বিনিয়োগকারী ভার্সেস ব্যাংকও যারা ব্যবস্থাপনায় আছেন তাদের সাথে। তো সেখানে ব্যাংকিং খাত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি যদি রাজস্ব আয়ের কথা বলেন, ধাপাস করে পড়ে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। তার একটি অন্যতম কারণ হলো বিগত সরকার তার শেষ বাজেট যেটি প্রাক্কলন করেছিল বা পাশ করেছিল সংসদে, সেটি একটি আকাশচুম্বী। কেন আকাশচুম্বী আমি বলছি? যে আপনার আয় কোথায়, আপনি ব্যয়ের একটা বিশাল জায়গা তৈরি করেছেন। সেটি রাজনৈতিক কারণেই হোক, সেটি লোক দেখাবার কারণেই হোক, বা একটি শাইনি পিকচার ইকোনমির দেবার জন্যই হোক, আপনি সেটি করেছিলেন। কিন্তু ওই সরকার এই টাকাগুলো কোত্থেকে আসবে অর্থ খাতের বা রাজস্ব খাতের, সেই জায়গাগুলো কিন্তু স্পষ্ট ছিল না। কারণ রাজস্ব আয়ের কতগুলো সুনির্দিষ্ট খাত আছে, সেটা হলো কর,
আয়কর যেটিকে আমরা বলি, ভিএটি, হ্যাঁ, আর আরেকটা হলো ট্যাক্স। তো এই তিনটা থেকে যখন আসবে, ভিএটি মানে মূল্য সংযোজন কর, এই তিনটা থেকে কোত্থেকে আকাশচুম্বী আসবে আপনার আমদানি কর। আমার দেশে যদি শিল্পায়ন না থাকে, যদি ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টের দিকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে গত প্রায় 1 দশক ধরে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট নাই বললেই চলে, একেবারেই কম। যেটি আমরা উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের সারিতে আমাদের নিজেদেরকে দাবি করতে চাই, সেই জায়গায় আপনি দেখবেন যে ক্যাপিটাল মেশিনারিজ বা শিল্পায়ন বা শিল্পের বিকাশ যেটিকে বলা হয়, সেটি একেবারে থমকে গেছে একরকম। তো সেটি যদি না থাকে, আপনার ইম্পোর্ট ডিউটি, আপনার শিল্পায়ন হলে কাঁচামাল আসবে, কাঁচামালের র মেটেরিয়াল আপনি আসলে তখন আপনি মেশিনারিজ আসলে আপনি ইম্পোর্ট ডিউটি পাবেন, কাঁচামাল আসলে আপনি ইম্পোর্ট ডিউটি পাবেন, সেটি বিচারে নেওয়া হয়নি। আরেকদিকে হলো ভিএটি। ভিএটির জায়গাটা এখন সরকারের সবচেয়ে বড় রাজস্ব আদায়ের একটি বড় জায়গায় পরিণত হয়েছে। ইনকাম ট্যাক্সের জায়গায় দেখবেন যে একটা সময় 80-র দশক পর্যন্ত ইনকাম ট্যাক্স ছিল সরকারের রাজস্ব আয়ের একটি বড় জায়গা, ইনকাম ট্যাক্স এবং আপনার যেটা আয়কর। তো এই জায়গাগুলো থেকে মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যখন ভিএটি প্রবর্তন করলেন, তখন অনেকে এটিকে নেতিবাচকভাবে নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের বাংলাদেশের অর্থনীতি বা রাজস্ব আয়ের যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বা মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কিন্তু ভিএটি। তো সেখানটাতেও আমরা স্লোত গতি দেখতে পাচ্ছি। আমি যদি বলি অ্যাট এ গ্ল্যান্স যে রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা ছিল গত এই অর্থ বছরের জন্য, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু বড় ধরনের একটি হোঁচট খেয়েছে। আপনি যদি বলেন যে হ্যাঁ রাজনৈতিক অস্থিরতা কতটুকু সময় ছিল, সেটিকে আপনাকে দেখতে লাগবে। সেটি কিন্তু খুব বড় ইফেক্ট যে ফেলেছে আমি বলবো না, ফেলেছে, বাট সেটি বড় না। কারণ হরতাল, জ্বালাও পোড়াও, ধ্বংসাত্মক কর্মসূচি, সেটি কিন্তু আমরা যে কোনোভাবেই হোক সেটি কিন্তু ছিল না আমাদের। সর্বশেষ জুলাই আগস্টে যেটি ঘটেছে সেই মেয়াদটি অনেক বড় নয়। অতএব আমরা দেখছি কি, তাহলে রাজস্ব আয়েও একটি বড় ঘাটতি আছে। তো এটি যদি থাকে, এরপরে আপনার কোথায়, আপনার গার্মেন্টস দিয়ে কি আমার বৈদেশিক মুদ্রা আয়। এখানেও আমার একটু জানবার ছিল যে অনেকগুলো গার্মেন্টস কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার কাতারে হয়েছে অনেক গার্মেন্টস আমাদের বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে আমাদের অর্থনীতির কি অবস্থা? গার্মেন্টসের উপরে তো আমরা অনেকাংশে নির্ভরশীল। আমি একটু পাল্টা প্রশ্ন করি, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, এর কোনো ডেটা আছে? কেউ বলতে পারবে? এটি যদি বিজিএমই এর জায়গা থেকে বিজিএমইএ বলে বা বিকেএমইএ বলে, বিজিএমই এবং বিকেএমইএ কখন কোন কথা কেন বলে, সেটি নেপথ্যে যেতে লাগবে। একটু বলি, আমাদের এই প্রোগ্রামে তো আমরা নানান গেস্ট ইতিপূর্বে নিয়ে এসেছি। গার্মেন্টস সেক্টরের যে গেস্টরা এসেছিলেন তাদের বরাদ দিয়েই বলি, তারা বলছেন যে 127টার মতন বড় গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না কতটুকু সত্য, আপনার একটু জানতে চাই। আমার মনে হয় না। একটি জায়গা হলো যে এই জুলাই আগস্টের আন্দোলন এবং পরবর্তী সময়ে নানান প্রেক্ষাপটের কারণে এবং বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন হয়েছে। একটি মওকা ছিল, যদি 6ই আগস্টের কথা বলি বা আগস্টের কথাই বলি, জুলাই না বলে আমরা, তাহলে তারপরে যেটা হয়েছে বিভিন্ন জায়গায় শ্রমিক আনরেস্ট তৈরি হয়েছিল। বিশেষ করে আপনি যদি আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, মাওনা বলেন, হ্যাঁ সাভার বলেন, এই যে জায়গাগুলোতে হলো শ্রমঘন বা ইন্ডাস্ট্রি ঘন এলাকা যেগুলো, সেই জায়গা থেকে শ্রমিক আনরেস্ট তৈরি হয়েছিল এবং সেটি কিন্তু শক্ত হাতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সেনাবাহিনীও সেখানটাতে ইনভলভমেন্ট ছিল সেটি, এবং মালিকরাও অনেকটা সহনশীল হয়ে সেই জায়গাগুলো যে ধ্বংসযজ্ঞ হতে পারতো সেটি হয় নাই। এখন কোন মালিক কোন নেতা আপনাকে বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে ওনার জায়গা থেকে উনি বলেছেন, বাট আমি একজন মাঠের রিপোর্টার হিসেবে মাঠের চালচিত্র নিয়ে সবসময় আপডেট থাকার চেষ্টা করি। আপনার গার্মেন্টসের আপনি যেটি বললেন যে অর্ডার কমেছে, কোন প্রেক্ষাপটে অর্ডার কমেছে? এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়ে কারো অর্ডার বাতিল হয়েছে এরকম কোনো ঘটনা? আপনার বরং আমি বলবো যে এই আনরেস্টের কারণে সেটি হলো
আপনার অর্ডার বাতিল। আপনি যদি টাইম মতো আপনার যে ডিউরেশনের মধ্যে আপনার দেওয়ার কথা সেটি আপনি যদি দিতে না পারেন তখন অর্ডারটা ক্যান্সেল হয়। কিন্তু এই যে আনরেস্টের এই ডিউরেশনটা খুব বড় ছিল না, কিন্তু একেবারে যে হয়নি আমি সেটি বলবো না। বললাম তো যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতা বা তাদের কুক্ষিগত করে রাখা বা গ্রাস করে রাখার যে জায়গাটি ছিল সেই জায়গা থেকে শ্রমিকরা কথা বলতে পারেনি, শ্রমিকরা তাদের ভয়েস রেইজ করা শুরু করেছে। আর গত জুলাইয়ের পর থেকে অগাস্ট আপনি যদি দেখেন 2-3 মাস তো ছিল বাংলাদেশ, বিশেষ করে ঢাকার রাজধানী ছিল দাবির রাজধানী। যে যেখান থেকে পেরেছে সবাই দাবি নিয়ে রাজপথে নেমেছে। তো গার্মেন্টস শিল্পের শ্রমিক যারা তারাও রাজপথে নেমেছে, গার্মেন্টস মালিকরাও তারা সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবির কথা জানিয়েছে সরকারের কাছে। তাহলে আমি বলবো যে দেখেন গার্মেন্টস সেক্টরের খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গিয়েছিল আমি সেটি বলতে চাই না। হ্যাঁ, ঝুঁকি ছিল, ঝুঁকি অনেকটা কাটিয়ে উঠেছে এবং আমি মনে করি বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের যে কারণে বাংলাদেশ গার্মেন্টস অর্ডার পেয়ে থাকে সেই কারণ এখনও বহাল আছে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনেক দেশের চেয়ে এখনও উন্নত। যতগুলো কোড অফ কন্ডাক্ট আছে বা যারা বায়ার তাদের যত শর্ত আছে, বিল্ডিং কোড বলেন, সেফটি বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের যে জায়গাগুলো, সেগুলোতে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। তো খুব বড় ধরনের কোনো ম্যাচাকার ছাড়া এই শিল্পে খুব আঘাত করাটা দুরূহ আমার মনে হয়। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আর আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছিলাম কোন পথে অর্থনীতি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম সুলতান মাহমুদের সঙ্গে, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। আপনি অনেকগুলো বিষয় নিয়ে বিরতির পূর্বে কথা বলছিলেন, এর মধ্যে আমি একটা জিনিস নিয়ে এখন একটু শুরু করতে চাই। ভ্যাট কথা বলছিলেন, মূল্য সংযোজন কর। যখন প্রতিদিনের খবরের শিরোনাম নিত্যপণ্যের দাম কমিয়ে আনা, সেই সময় আসলে মরার উপর খাড়ার ঘায়ের মতন ভ্যাট বসানো হয়েছে 100টিরও বেশি পণ্যের উপরে। বলা হচ্ছে কম প্রয়োজনীয় পণ্যের উপরে, তারপরেও কম হলেও সেটিও কিন্তু প্রয়োজনীয়। এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা দুটোই শুনতে চাই আপনার কাছ থেকে। আলোচনার সমালোচনা দেখেন, ভিএটি কত বাড়িয়েছে, কত পার্সেন্ট বাড়িয়েছে, আমরা যেটিকে ভ্যালু অ্যাডিশন বলে থাকি। তো ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর কি, ভিএটি, ভ্যাট, বা বাংলায় যদি আমরা বলি মূল্য সংযোজন কর বা মূসক। তো এটি সরকারের একটি টুলস, সরকারের রাজস্ব আয়ের একটি অন্যতম টুলস। আমি একটু আগেই বলছিলাম যে সরকারের রাজস্ব আয়ের যতগুলো টুলস আছে তার মধ্যে একটি বড় টুলস হলো এখন ভিএটি। তো হঠাৎ করে সরকার ভিএটি বাড়িয়েছে। আমি সেই জায়গাতে যাবার আগে আমি এখন যেটা বাড়িয়েছে এই সরকার, এর আগে আপনি একটু পেছন ফিরে দেখেন, আমি নিশ্চয়ই বলবো যে এই ভিএটি, বাড়তি ভিএটি কোনো না কোনোভাবে দেশের জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে। এটিকে অস্বীকার করবার কোনো কারণ নাই, কোনো সুযোগও নাই। কিন্তু আপনাকে দেখতে হবে এই ভিএটি বাড়ানোর আগে সরকার কি করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে যখন দেশের দ্রব্যমূল্য একেবারে তেতে ওঠা শুরু করলো, দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আপনি বলছিলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে, তো নিত্য প্রয়োজনীয় পণ্য কোনগুলো, আমরা যেগুলোকে দৈনন্দিন আমাদের লাগে, কি লাগে, চাল, ডাল, তেল লাগে, চিনি লাগে, পেঁয়াজ লাগে, ডিম লাগে, তাই তো। তো এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে আমরা যেগুলোকে বুঝি, বিশেষ করে সরকারের কর বাড়ালে যে শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি আঘাত পড়ে সেই শ্রেণীটা হলো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী বাদই দিলাম আমরা, নিম্ন শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্তের কথাই আমি যদি বলি, তাহলে নিম্ন মধ্যবিত্তের এই জায়গাগুলোতে এই পণ্যগুলো বেশি লাগে।
সরকার এসে কী করেছে? সরকারের বড় টুলস হলো সরকার যেমন রাজস্ব আয় বাড়ানোর জন্য কর, ট্যাক্স এগুলোকে বাড়িয়ে দেয়। আবার যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, পরিস্থিতি কোনো উদ্বেগজনক অবস্থা তৈরি হয়, তখন সরকার কি করতে পারে? তখন সরকার এই ট্যাক্স কমিয়ে দিতে পারে। তো এবং সেটি কিন্তু এই সরকার করেছে। এই সরকার এসে যে হারে চালের উপর থেকে ডিউটি কমিয়েছে, যে হারে পেঁয়াজ ইম্পোর্টের ডিউটি কমিয়েছে, যে হারে আলুর উপরে শুল্ক কমিয়েছে, যে হারে চিনির উপরে শুল্ক কমিয়েছে, যে হারে ভোজ্য তেলের উপরে শুল্ক কমিয়েছে, ইভেন দ্যাট ডিম ইম্পোর্টেও সরকার শুল্ক ফ্রি করে দিয়েছে। সেই জায়গায়ও তো আপনাকে দেখতে লাগবে। এই এতগুলো পণ্যে যখন সরকার, এবং রেগুলার পণ্য, কমোডিটি পণ্য এগুলো, সেই পণ্যগুলো থেকে যখন সরকার তার কর কমিয়েছে, ওই যে সরকারের লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু সরকারের হিসেব ছিল এই সব পণ্য ইম্পোর্ট করলে তার উপরে এত % হারে যদি কর আরোপিত ছিল, সেই কর আসলে কিন্তু সরকারের রাজস্বে যোগ হতো। তো সরকার যখন ওই শুল্কগুলো প্রত্যাহার করে নিয়েছে বা কমিয়ে দিয়েছে, তখন কি সরকারের রাজস্ব আয় হোঁচট খাবে? কমে গেছে কি? কমবে তো। সেটি কমেছে। তার প্রেক্ষিতে এসে এখন যে ভিএটি বাড়িয়েছে, ভিএটি কিসের উপরে বাড়িয়েছে? ভিএটি বাড়িয়েছে, আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানটাতে ভিএটি বাড়িয়েছে। আপনি লাক্সারি পণ্য কিনবেন, আপনি ব্র্যান্ডের দোকানে শার্ট কিনবেন, আপনি ড্রেস কিনবেন, সেখানে পণ্য ভিএটি বাড়িয়েছে। আপনার মোবাইলে কথা বলবেন, সেটির উপরে ভিএটি বাড়িয়েছে। মোবাইলের কথা একটু যদি বলি, তাহলে মোবাইলে কথা বলাটা কি আমি প্রয়োজনীয় বলবো না, কম প্রয়োজনীয় বলতে পারি কি? এই যুগে এসে কি মোবাইলে কথা বলা, রিচার্জ করা, ইন্টারনেট সেবা, এটাকে আমি কম প্রয়োজনীয় বলবো কি? আপনাকে কথা বলতে তো কেউ নিষেধ করে নাই। আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের মানুষের জন্য একেবারে ঘোষণা দিয়ে বলা হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই ধূমপান কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। আপনি টেলিফোনে এই যে এখন যে ভিএটিটা বাড়িয়েছে, এর আগে কয় দফায় ভিএটি বাড়িয়েছে টেলিফোনের উপরে? আপনি 100 টাকা রিচার্জ করলে কত টাকা সরকার কেটে নিচ্ছে? সেই জায়গা থেকে আরও বাড়িয়েছে। আমি প্রথমেই বলেছি, এটি কোনো অবস্থাতেই, আমি একজন নাগরিক হিসেবে আমার যে অধিকারের জায়গা বা আমি সহজলভ্য পাওয়ার যে জায়গাটা ছিল, সহজে পাওয়ার যে জায়গাটা ছিল, সেখানটাতে ছন্দপতন ঘটবে। কিন্তু আপনাকে এটিও আমার মনে হয় নাগরিক হিসেবে আমার মাথায় রাখবার দরকার যে সরকার ভেরি এসেনশিয়াল প্রোডাক্টের উপরে না বাড়িয়ে, যেগুলো এড়িয়ে যাওয়া যায়, কম করা যায়। আপনার আমার বাসায় প্রতিদিন যদি 1 কেজি চাল লাগে, সেই 1 কেজি চালের উপর দিয়ে সরকার কত ভ্যাট ট্যাক্স কমিয়েছে, ভিএটি ট্যাক্স কত কমিয়েছে, আর আপনার মোবাইল টেলিফোনের উপরে কতটুকু বাড়িয়েছে। সেই জায়গাগুলোতে আমরা যদি হাত দেই। আরেকটি জায়গা হলো, বলা হচ্ছে যে সরকার এই ভিএটি বাড়িয়ে 12,000 কোটি টাকা সরকার আয় করবে। সরকারি কর্মচারীরা, রাষ্ট্রযন্ত্রে যারা কাজ করে, তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে এই সরকারকে। সেজন্য ব্যয় হবে 7,000 কোটি টাকা। একদিকে আপনার রাজস্ব আয় কমে যাচ্ছে, আর একদিকে রাজস্ব ব্যয়, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেটিকে আমরা বলি, সেই নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। সো সরকার কিন্তু কোনো না কোনোভাবে তাকে পথ বের করে নিয়ে আসতে হবে। আপনি যদি সরকার এই যে বাড়তি টাকা লাগবে, এই টাকাটা যদি ব্যাংক ব্যবস্থা থেকে তুলে নিত, তাহলে ব্যাংকের উপর আরও চাপ পড়তো। যেখানে বলা হচ্ছে ব্যাংকিং খাত একবারে দুর্বল, একবার ব্যাংকিং খাতের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোগুলো ভেঙে চুরে গেছে। তো সেখানে যদি সরকার আবার হাত দেয়, তাহলে ব্যাংকিং খাত আরও দুর্বল হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে সরকার একটি কৌশল নিয়ে এই ভিএটি বাড়িয়ে আপদকালীন যে সংকট, সেটিকে মোকাবেলা করবার চেষ্টা করছে। আমি বিশ্বাস রাখতে চাই এবং আস্থা রাখতে চাই দেশের একজন নাগরিক হিসেবে, নিশ্চয়ই সরকার এটিকে আগামীতে হয়তো আমরাও আশাবাদী এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।